আজকে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, চরম সংকটে আছে ব্যবসা বাণিজ্য, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। আর এর পিছনে অন্যতম প্রধান কারণ ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত নিজেরাও যেমন ধ্বংস হয়েছে, একই সাথে তাদের এই অপকর্মের দায় শেষ পর্যন্ত দেশের অর্থনীতির উপর চাপিয়েছে। এই ক্ষেত্রে যারা আজকে ব্যাংকিং খাতের লুটপাটের নেপথ্যে ছিল বা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের কাছ থেকে। আজকে কালবেলার ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বাণিজ্য বেলায় তিনি এসেছেন অতিথি হয়ে। আমরা আলোচনা করছিলাম সামগ্রিক ব্যবসা বাণিজ্য নিয়ে। আপনারা শুনুন এবং আমাদের সঙ্গেই থাকুন। হাতেম ভাই, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনি যেটা বলছিলেন দেশের ব্যাংক খাত নিয়ে, আমরা সেটাই শুরু করি। আপনি বলছিলেন যে ব্যাংকিং খাতের যে দুর্বৃত্তায়ন, আসলে এটা আমরা প্রায় এই কথাগুলো শুনি, কিন্তু এটা শুরু এবং শেষ বা ভবিষ্যতেও কি এটা শুনতে থাকবো? দীর্ঘদিন যাবতই কিন্তু এই সংকটটা দেখে আসছি, এবং কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাংকিং খাতের লুটপাটকে সহযোগিতা করেছে, সেটা আমরা কিন্তু সবার কাছে এটা দৃশ্যমান। তো এরকম একটা পরিস্থিতিতে কঠোর নিয়ন্ত্রণ যদি না করা যায় রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই ধরনের দুর্বৃত্তায়ন আগে যেমন ছিল ভবিষ্যতে হয়তো আরও কেউ করার সাহস পাবে। কিন্তু এই কথাটা যে আপনি বলছেন যে আমরা বর্তমান সরকারের প্রায় 6 মাস, এর আগে 5ই আগস্টের পর আমরা দেখলাম 1.5-2 বছর, প্রায় 1.5 বছর বেশি সময় গেল, তো দৃশ্যত কোনো পরিবর্তন বা কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থার ইঙ্গিতও তো আমরা দেখছি না। আমরা দৃশ্যত কোনো উদ্যোগ তেমন এখনও আমরা দেখতে পাচ্ছি না। ব্যাংকের যে সংস্কারের কথা বলা হয়েছে সেইগুলি আমরা এখনও দেখতে পাইনি। উপরন্তু যেটা আমরা দেখতে পেয়েছি, যেটা জনগণের কাছে মানে নিন্দিত হয়েছে, যে মাঝখানে ওই ইসলামী ব্যাংকটা যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছিল, তখন সেখানে আরেকজনকে এনে একটা বিতর্ক তৈরি করা, এটা আমার মনে হয় এই জায়গাটাও ঠিক হয়নি তখন, এবং এটা মানুষের মধ্যে একটা রং মেসেজ কিন্তু গিয়েছে। তো আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমরা যতটুকু কথা বলেছি, তিনি কিন্তু খুব এই ব্যাপারটাতে খুব সচেতন, এবং তিনি চাচ্ছেন ব্যাংকিং খাতটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও কিন্তু এই ব্যাপারে খুব মরিয়া হয়ে কাজ করছেন, যে এটাকে যে কোনো মূল্যেই হোক এই আস্থাটা, জনগণের মধ্যে আস্থাটা ফিরিয়ে আনতে হবে, সেই লক্ষ্যে ওনারা কাজ করছেন। আমার বিশ্বাস যদি এইভাবে এগিয়ে যান, তাহলে এই জায়গাটা আবার জনগণের মধ্যে আস্থার জায়গাটা ফিরে আসবে, এবং ব্যাংকিং খাতের যারা লুটপাট করেছে এবং লুটপাট করে যদি টাকাটা যদি আবার দেশে ইনভেস্ট হতো, তাহলেও কিন্তু একটা কথা ছিল যে ঠিক আছে দেশে ইনভেস্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি যেহেতু এই টাকাগুলি দেশ থেকে সব মানে চলে গেছে, সেই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা, এবং সবচেয়ে অর্থনীতির জন্য সবচেয়ে মানে পীড়াদায়ক একটা মানে মেসেজ এটা। কিন্তু আপনি যেটা একটু বললেন যে ধরেন আপনারা হয়তো কিছু কাজ হচ্ছে, কিন্তু আমরা যেটা খবর পেলাম যে বাংলাদেশ ব্যাংক এখনও ব্যাংকিং ইন্সপেকশন বন্ধ রাখা হয়েছে। যে অতীতে যেটা করা হলো যে ব্যাংকগুলোতে আপনি ইন্সপেকশন বন্ধ করে দুর্বৃত্তায়নের একটা সুযোগ বা লুটপাটের একটা সুযোগ করে দেওয়া হয়েছিল, সেম থিং এখনও হ্যাপেনিং। একই সাথে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছে। সরকার যে একটা সাহসী উদ্যোগ নিয়েছিল যে আরও 1 কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এবং বাংলাদেশ ব্যাংকও বন্ধ কলকারখানা খুলে মানে আবার পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন। তো এইগুলি যদি প্রপারলি যদি কাজ করে, তাহলে সেই জায়গাটা অন্তত আমি মনে করি যে অর্থনীতির চাকাটা আবার ঘুরে দাঁড়াবে। তবে বাংলাদেশ ব্যাংকের ওই পলিসির মধ্যে কিছু আমাদের কাছে যেটা দৃশ্যমান বা প্রতিমান হয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় আমার মনে হয় পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন ধরেন ওখানে বলা হয়েছে যে কেউ যদি ক্লাসিফাইড হয়, তাহলে সে এই আবেদনটা করতে পারবে না। তো ভাই বন্ধ হয়েছে কেন? বন্ধ তো হয়েছেই ক্লাসিফাইড হয়ে, ব্যাংকিং নানা রকমের সমস্যায় সংকটে পরেই একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, এমনি তো আর বন্ধ হয় নাই। তাহলে সে যদি আবেদনই করতে না পারে, তাহলে ঘুরে দাঁড়াবে কেমনি? একই সাথে আপনার কয়দিন আগে একটা আপনি দেখেছেন যে এক্সিট পলিসি একটা দেওয়া হয়েছে। তো সেই এক্সিট পলিসির আওতায় আমাদের এক প্রতিষ্ঠান, সে কৃষি ব্যাংকের পার্টি, কালকে আমার কাছে আসছে যে সে আবেদন করেছে,
যে সে ওইভাবে এক্সিট মানে পলিসিতে সে বের হয়ে যেতে চায়, মূল টাকাটা পরিশোধ করে বের হতে চায়, তাকে বলা হচ্ছে যে আগে আপনি একটা ডাউন পেমেন্ট দেন, দিয়ে এরপরে আপনারা আবেদন করেন। মানে আবেদনই করতে দিচ্ছে না এটা ডাউন পেমেন্ট না দিলে পরে। তাহলে ডাউন পেমেন্টই যদি সে দেয় তাহলে তো সে মানে আবার তাহলে রিশিডিউল হবে, রিশিডিউল কইরা আবার সে তাহলে তো ওই ক্ষমতাই যদি তার থাকতো তাহলে তো সে আর এক্সিট নিত না। তো তার ওই সক্ষমতা নাই বলেই তো সে এক্সিট চাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক এই বিষয়গুলো যদি একটু আবার দেখে এবং তাহলে আমার মনে হয় এই সরকারের যে উদ্যোগ, বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগটা সফলতার মুখ দেখবে। অনেকেই ধরেন বারবার এই সুযোগগুলো নিয়ে ধরেন তারপরেও ওনারা মানে এক্সিট প্ল্যানে যে কথাটা বললাম যে অনেকেই বাংলাদেশ ব্যাংক থেকে এই সুযোগগুলো বারবার নিয়েছে, কেউ বছরের পর বছর 30 বছর 10 বছর এইভাবে কিস্তি করে নেওয়ার পরও ব্যাংকের খেলাপি হয়ে গেছে, টাকাটা দেয় নাই। তো যখন বাংলাদেশ ব্যাংক দেখলো যে এই এত সুযোগ সুবিধার পরও দিচ্ছে না, সে কারণেই কি এই কাজটি করছে কি? তাহলে বাংলাদেশ ব্যাংকে ওই জায়গাতে মানে দেখতে হবে, বাছাই করতে হবে কাকে দিবে কাকে দিবে না, সেই জায়গাটা বাছাই করতে হবে। তো এখন বাছাই করতে গেলে তাহলে তো আগে আবেদনটা গ্রহণ করবে, গ্রহণ করার পর যদি দেখা যায় হ্যাঁ আপনি যেটা বললেন যে অতীত সেই ধরনের সুযোগ নিয়ে আবারও বারবারই সে এই পরিস্থিতির মধ্যে পড়েছে, তাহলে তাকে দিয়েন না, অসুবিধা নাই। মানে বাট কিছু লোক তো অন্তত চায় যে সে তার মূল টাকাটা দিয়ে এক্সিট নিতে, তাকে যাওয়ার ব্যবস্থা করেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা পুনরায় আবার ব্যবসায় ফিরে আসতে চায় তাদেরকে তাহলে ফিরে আসার জন্য কি সুবিধাটা দরকার সেই জায়গাটা একটু আপনারা দেখে বাংলাদেশ ব্যাংক তদন্ত করুক, করে এরপরে দেখ। এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখেছি মানে ব্যাংকগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, আমি এই পর্যন্ত যতগুলি কেস আমাদের কাছে আসছে বা আমরা হ্যান্ডেল করেছি প্রত্যেকটার ক্ষেত্রে দেখা গেছে ব্যাংক প্রকৃত হিসাবটা কখনোই পার্টিকে দেয় না, কখনোই পার্টিকে প্রকৃত হিসাব দেয় না। কিভাবে তার উপর এত বড় একটা দায় চাপানো হইলো, কিভাবে সে লোন বলা হচ্ছে যে এই পার্টির কাছে ব্যাংক 100 কোটি পায়, 100 কোটি কিভাবে পায় এই হিসাবটা কিন্তু ব্যাংক কখনো দেয় না। বহুত এরকম দেখা গেছে, এরকম চাওয়া হয়েছে, ইভেন কোর্টে মামলা করেও কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে হিসাব দাখিল করার জন্য, তারপরও ব্যাংক কিন্তু হিসাব দাখিল করেনি। এবং এরকম বহু কেস আছে আমাদের কাছে যারা প্রকৃত হিসাবটা কখনো ব্যাংক দেয় না। এটার কারণটা কি আসলে? এটা কারণটা তারা সেখানে হিডেন অনেক কিছু বিভিন্ন সময় পার্টির কাছ থেকে নিয়ে নিছে। তো এই যে নিয়ে নেওয়ার পরে একটা পর্যায়ে যখন পার্টিটা ওই প্রতিষ্ঠানটা যখন কলাপস করে মানে ফেল করে ব্যবসা বাণিজ্যে, তখন তারা ওই যে অতীতে তারা যেগুলি নানা উপায় নিয়েছে এটা আবার বেরিয়ে আসবে, এই কারণেই তারা হিসাবটা দেয় না। তো আমরা এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে বরাবরই আমাদের অনুরোধ থাকবে যে এই সমস্ত ক্ষেত্রে আপনারা একটা ফরেনসিক অডিট করান, করে প্রকৃত দায় দেনাটা নির্ণয় করে ওই পার্টিকে আপনারা আইদার এক্সিট অথবা পুনরায় চালু করার সুযোগ দেন। তাহলে অন্তত কর্মসংস্থান তৈরি হবে, যেটা সরকারের উদ্দেশ্য সেইটাও হবে। আর কেউ যদি চলে যায় তাহলে আপনার খেলাপি ঋণের পরিমাণটা কিন্তু তখন কমবে। কিন্তু গত 1 বছর তো আমরা দেখলাম এটা প্রায় 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণের পরিমাণ। এখন খেলাপি ঋণটা আসলে কেন হয়? এটা কি শুধুই উদ্যোক্তার কারণে হয় নাকি এটার সাথে ব্যাংকেরও কোনো কিছু জড়িত বা ব্যাংকের পলিসি জড়িত? অফকোর্স একতরফা কখনো কেউ 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, বাট একতরফা কখনোই মানে এই ধরনের ফেইলিউর আসে না। ফেইলিউরের জন্য বর্তমানে যদি আপনি ভাবেন, যেমন ধরেন রিসেন্টলি যদি আমি বলি এই যে গ্যাস সংকট বর্তমানে চলছে, এই গ্যাস সংকটের কারণে বহু প্রতিষ্ঠান কিন্তু ফেল করবে। দেখা যাবে যে মাস শেষে সে তার শ্রমিকের বেতন দিতে পারছে না, মাস শেষে তার যে ব্যাংকের রিপেমেন্ট শিডিউল সেটা দিতে পারে নাই, সে ক্লাসিফাইড হয়ে যাবে। আবার দেখা যাবে যে এই কারণে যে তার যে বিজনেস যেইভাবে চলছিল সেটা চলছে না, বায়ার তার অর্ডার কমিয়ে দিয়েছে অথবা বায়ার তার অর্ডার উইথড্র করেছে, তার বায়ার তাকে এয়ার শিপমেন্ট দেওয়ার জন্য প্রেশার করছে, সেখানে বিশাল পরিমাণ একটা লসের ইয়েতে পড়বে। তো এই ধরনের নানা কারণে নানা সময়ে নানাভাবে এই সংকটগুলি তৈরি হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ব্যাংকের কোনো মানে একটা ব্যাংক আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা শুনে আসছি এবং শিখে আসছি, যেমন আমার জীবনের শুরুতে আমার যিনি মেন্টর উনি আমাকে বলেছিলেন যে কখনো ব্যাংকের সাথে কোনো ছলচাতুরি করবে না এবং ব্যাংকের সাথে কখনো 2 নাম্বারই কিছু করার চেষ্টা করবে না। তোমার সমস্যা যা কিছু আছে ব্যাংকের কাছে খুলে বলবা, ব্যাংক তোমাকে রাস্তা বের করে উদ্ধার করে নিয়ে যাবে। আর যদি ব্যাংক এটা যদি একবার বুঝতে পারে যে হ্যাঁ
তুমি ডিসঅনেস্ট না, তোমার দ্বারা ব্যাংকের কোনো ক্ষতি হবে না, তাহলে ব্যাংক তোমাকে সহযোগিতা করবে। আর যদি ব্যাংক একবার বুঝে যে না এখানে 2 নাম্বারই হতে পারে, তাহলে কিন্তু তোমাকে সেই সহযোগিতা করবে না। এটা যেমন একটা দিক। আবার একটা দিক এরকমও আছে, ব্যাংক অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি হয়তো তাকে একটা লোন দিয়েছে, দিয়ে কিছু মেশিন এনেছে, পরবর্তী সময় এরকম অনেক ঘটনা প্র্যাকটিক্যালি ঘটনা আছে এরকম, যে পরবর্তীতে ব্যাংকের কাছে গিয়ে বললো যে আমার যে মেশিনপত্র আনতে দিয়েছেন আমি যা আনছি তার সাথে আমার এই এই মেশিনগুলি যদি না আনি তাহলে আমি ঠিকমতো ইন্ডাস্ট্রিটা রান করতে পারছি না, তো আমাকে আরও এত কোটি টাকা দেওয়া হোক, আরও 50 কোটি 100 কোটি টাকা দেওয়া হোক, দিয়ে আমাকে এই মেশিনগুলো আনার ব্যবস্থা করে দেন, আদারওয়াইজ আমি কিন্তু রান করতে পারবো না। দেখা গেল যে পরবর্তীতে তাকে আর সেই সুযোগটা দেওয়া হয় নাই, ফলে সে যেই মেশিনগুলি নিয়েছে সেই মেশিন নিয়ে আর রান করতে পারে নাই, আলটিমেটলি এটা ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। আচ্ছা, এটা গেল একটা দিক। আবার দেখা গেল কেউ কেউ মেশিন এনেছে, গ্যাসের লাইন পায় নাই, প্রপারলি বিদ্যুৎ লাইন পায় নাই, তো গ্যাস না পাওয়ার কারণে সে তার এই মেশিন আলটিমেটলি আইডল হিসেবে পড়ে থেকে এরপর একটা সময় সেও ঋণ খেলে। এরকম বহু ঘটনা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম ঘটনা আসছে। আমার ফ্যামিলিতে এরকম হয়েছে যে মেশিন আনা হয়েছে, তার এক্সিস্টিং গ্যাস লাইন আছে, সেটাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সেই বৃদ্ধি না পাওয়ার কারণে নতুন যে মেশিন আসছে, এই মেশিন 3 বছর বসে থাকার পরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অল্টারনেটিভ একটা ওই জুটের বয়লার, কাঠের বয়লার এনে সেই বয়লার দিয়ে পরে ওই ইন্ডাস্ট্রিতে স্টিম চালার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে 3 বছর তাকে মানে আটকে রাখা হইলো, তার বসে বসে তাকে ওই ইনস্টলমেন্ট দিতে হয়েছে বা উইদাউট ইনকাম তাকে দিতে হয়েছে। না, এটা তো যেমন ঠিক আছে, ধরেন এটা সে অনিচ্ছাকৃতভাবেই তার, কিন্তু আমরা তো দেখি যে প্রায়শই ইচ্ছাকৃত খেলাপি অনেকেই আছে। আবার বাংলাদেশ থেকে ধরেন লোন নিয়ে বিদেশে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে অন্য জায়গায় বিজনেস সেটআপ, এই কেসটাও তো আমরা দেখি। আমি এগ্রিড, এরকমও অনেক কেস আছে যারা আসলে সাইনবোর্ডটা দিয়েছে ব্যবসার জন্য, তারা আসলে ব্যবসায়ী না। এটা দেখা দরকার ছিল ব্যাংকের, যে কাকে তারা লোনটা দিচ্ছে, তার অতীত ইতিহাস কি, সে কি ব্যবসায়ী না টাকা এখন নতুন করে আসছে ব্যাংক থেকে লোন নিয়ে, এবং সেইটাকে আদৌ সে পারফর্ম করবে কিনা, এটা ব্যাংক কিন্তু বুঝে। একটা ব্যাংক তার ক্লায়েন্টকে কেমন, এটা কিন্তু ব্যাংক খুব ভালো করে জানে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কেস আপনি যেটা বললেন, এরকম বহু কেস হয়েছে যেটা আসলে দেখা গেছে ব্যাংকের মানে উপরের লেভেলের মানে মালিক পক্ষের বা সরকারের কোনো লেভেলের ইয়েতে সহযোগিতায় এই ধরনের সুপারিশে এই ধরনের কাজগুলি হয়েছে, বা কোনো লেভেল থেকে ডেফিনেটলি সুপারিশ আসছে, লোন স্যাংশন হয়েছে, সেই লোনের টাকা বিদেশে পাচার হয়েছে, যেটা আমরা গত কয়েক বছর যেটা আমরা দেখেছি। তো এরকম তো হয়েছেই, বাট সেটা দেখার দায়িত্বটা কিন্তু ব্যাংকের, যে কাকে দিতে যাচ্ছে। এখন ব্যাংকের যদি মানে ওই সক্ষমতা না থাকে, ওইটাকে প্রোটেক্ট করার সক্ষমতা, সাহস, ওই যদি মেরুদণ্ড যদি না থাকে, তাহলে তো এখন যদি বলে ব্যাংকের চেয়ারম্যান বলছে দিতে হবে, ব্যাংকের এমডি বলছে দিতে হবে, তাহলে তো দিতে হবে। কিন্তু একটা বিষয় ধরেন যে একটা চেয়ারম্যান বা প্রভাবশালীদের প্রভাবে এই টাকাগুলো লোনটা দেওয়া হয়েছিল, তো এটা বাংলাদেশ ব্যাংক এখানে মনিটরিং অথরিটি, নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন আসে, অনেকগুলো ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকে আমরা দেখতেছি। তো এই অবজারভার বা তার নিয়মিত যদি সে পরিদর্শনই করে থাকে, তাহলে এই ঘটনাগুলো কিভাবে হয়ে থাকে, এবং এর হওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে কি এরকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কিনা, বা আমরা এরকম কোনো এই পর্যন্ত তো আমরা দৃশ্যমান এরকম কিছু দেখিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে নিরীহ ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মানে এইটার মানে আলটিমেটলি শিকার হয়েছে। মানে নির্দেশনা আসছে কিন্তু উপর থেকে। আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংক থেকে সেটা মনিটরিংয়ের ব্যবস্থা ছিল কিনা, ডেফিনেটলি ছিল, কিন্তু যখন উপর থেকে এই ধরনের নির্দেশ যখন আসে, তখন তো এটা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্দেশনাটা যায়, এবং সেখানেও বলা হয় এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে রিপোর্ট করা যাবে না। কিন্তু সেটা তো অদৃশ্য। ধরেন বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে থাকে এবং তার এটা দায়িত্ব, তাইলে তিনি ব্যাংক যেভাবে অন্যায়ভাবে একটা লোন দেওয়া হয়েছিল, যে টাকাটা পাচার হয়ে গেছে বা মিসইউজ হলো, তাহলে ওই অফিসারের যার মনিটরিং করার দায়িত্ব, তার শাস্তিটা জনগণ দেখতে চায়, কিন্তু সে কি পেছনের ফোনে বা কেউ এসে বললো, এটা আসলে পাবলিক দেখতে চায় না। তাহলে শাস্তিটা হওয়া উচিত কার, যে যার অথরিটি, যে এটা দেখার দায়িত্ব ছিল, কিন্তু সে কিছু দেখছে না। না, এখন যদি বিষয়টা এরকম হয়
যে যে যার দেখার দায়িত্ব তিনি দেখতে গেলেন, কিন্তু দেখতে গেলে পরে ওনার উপর একটা হুঁশিয়ারি আসলো, দেখা গেলো যে তার চাকরি হারানোর ভয়, তখন সে কি করবে? এই সমস্ত ক্ষেত্রে এরকম যদি কেউ স্ট্রংলি দাঁড়াইতে পারে যে না আমি এই জিনিস দেখেছি, এটা আমি রিপোর্ট করবই, সেই ক্ষেত্রে আমি মনে করি সাহসিকতার সাথে যদি কেউ করে, সাময়িক হয়তো সে বিপদে পড়তে পারে, আলটিমেটলি তার জন্য কিন্তু পুরস্কার থাকে। এবং সেই মেরুদণ্ড, সেই সাহসিকতা আমাদের আজকে সমাজে, ওইটাই একটা বড় সমস্যা। অনেকের মধ্যে সেই সাহসিকতা নেই। কিছু লোক তো আছে সমাজে, আছে না, দেখছি না আমরা, যে সাহসিকতার সাথে এই ধরনের জিনিসগুলি মোকাবেলা করেছে এবং হয়তো সে বিপদে পড়েছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু লং রানে গিয়ে তার ভালো অবস্থান তৈরি হয়েছে একটা। তো সেই জায়গাটা আমরা বর্তমানে আমরা দেশে খুব একটা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে যদি বলেন যে প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত ভালো মানুষ, সৎ মানুষ, এটার খুব বড় অভাব এখন। অনেকে আছে সৎ থাকার চেষ্টা করে, কিন্তু ওই ভয়ও সেই সততাটা দেখাতে পারে না, এরকম অনেক আছে। আচ্ছা, ব্যাংকের পলিসিগত একটা ইস্যু ধরেন যে প্রাইভেট সেক্টরে যে এখন ক্রাইসিস চলতেছে, তো আপনি ইন্ডাস্ট্রির লোন ঠিকমতো ডিসবার্স করা যাচ্ছে না, তাহলে আপনি গভর্নমেন্ট একটা পলিসি করছে, যেমন মনিটারি পলিসি যেভাবে করা হচ্ছে, তো সেই অনুযায়ী যা বলা হচ্ছে সেটাও কিন্তু কাস্টমার ব্যাংক ছাড় করতে পারতেছে না, লোনটা পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি কীভাবে আপনি ফ্লারিশ করবেন? ফ্লারিশ তো করছে না। আপনি যদি দেখেন গত বেশ কয়েক বছর যাবতই, বিশেষ করে আপনি কোভিড উত্তর সিচুয়েশন, কোভিডের পূর্বে একটা পজিশন ছিল খুব ভালো, কিন্তু কোভিডের পর থেকেই কিন্তু এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প ট্যারিফ, বিশ্বের নানা রকমের সংকটের কারণে এটার রেশ বাংলাদেশও পড়েছে। এবং আমরাও আমাদের এখানে যে রং পলিসি, ব্যাংকিং খাতের যে রং পলিসি হয়েছে, বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকে যে রং পলিসিগুলি হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেই কারণেও অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং আলটিমেটলি আপনি এখনও দেখেন যে সেই পলিসিগুলি আগের মতোই এখনও পরিবর্তন খুব বেশি কিছু হয়নি, যার কারণে আমরা এত বলার পরেও কিন্তু মানে অনেকেই টিকে থাকতে পারছে না এখন। তো এই ক্ষেত্রে সরকারকে ওই জায়গাটাতে, সরকারের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো অভাব নাই। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই যথেষ্ট আন্তরিক, এবং অর্থমন্ত্রী তো অবশ্যই, উনি আমাদের ব্যবসায়ী মহলেরই একজন লোক, তিনিও জিনিসটা বুঝছেন, গভর্নর যিনি আছেন তিনিও বুঝতেছেন। তো আমরা আশাবাদী যে ওনাদের এই সময়টা, মাত্র তো 6 মাস গেল, 6 মাসও এখনও যায় নাই, মানে 5 মাসের মতো গেল, তো একটু সময় পেলে হয়তো সরকার এই জায়গাটাতে কিছু একটা পরিবর্তন আনবেন, এইটা আমরা খুব আশাবাদী। এটা ভালো পয়েন্ট বললেন আপনি, যে অর্থমন্ত্রী, গভর্নর সবাই ব্যবসায়ী, তো ব্যবসায়ীরা বরাবরই বলতেন যে সুদের হার নিয়ে আমি যদি যাই, যে সুদের হার অনেক বেশি বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের তুলনায় বেশি। তো আমরা দেখলাম যে কিছু সময় কিন্তু সিঙ্গেল ডিজিট সুদের হার চলছিল, এটা আবার হঠাৎ করে এখন অনেক বেড়ে গেছে। তো এই যে 12, 14, 15% বা এটার ইফেক্টিভ রেট অনেক বেশি হয়, এই ভারটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিভাবে এটা মোচন করবে? তো সেই জায়গাটায় নতুন সরকার এবং আপনাদের দাবির বা কোন দিকে যাচ্ছে? দেখেন, এই রিসেন্টলি গত 3-4 দিন আগে কিন্তু নীতি সুদহারটা কমানো হয়েছে, এবং এটা আমাদের অনেক দিনেরই যাবতীয় আমরা বলে আসছিলাম যে নীতি সুদহার যদি না কমানো হয়, তাহলে ইন্টারেস্ট রেট যদি না কমে, তাহলে ব্যবসা বাণিজ্য অর্থনীতি কোনোটাই টিকবে না, এবং আলটিমেটলি টিকেও নেই। কারণ 15%, 16% ইন্টারেস্ট দিয়ে এটা কোনোদিনই ব্যবসা টিকে না। আর কারণ এত প্রফিট তো নাই যে আমি 15% মানে ইন্টারেস্ট দিব। তো এবং রিসেন্টলি এরকমও হয়েছে যে আমরা নতুন জিনিস অনেক কিছু দেখছি। যেমন আমি প্রায় 38-39 বছর মানে এই সেক্টরে আমি আছি। এ যাবৎকালে আমি কখনো এর আগে দেখি নাই যে আমি এক্সপোর্ট করে ডকুমেন্টস ব্যাংকে দিলে ডকুমেন্ট পারচেস করে আমাদের যে টাকা দিত, আগে কখনো দেখি না ওটার উপর ইন্টারেস্ট বসাইতে। এখন সেখানে 15% ইন্টারেস্ট, আবার যদি টাইমলি এটা না অ্যাডজাস্ট হয় তাহলে সেখানে 16.5% ইন্টারেস্ট। তো এই যে মানে ইন্টারেস্টে এইভাবে বসিয়ে দেওয়া হলো, তো এটা কোন নীতিমালায় বা কোনভাবে দিল, বা আগে কেন দেওয়া হয়নি? সিস্টেম তো আগেরটাও এখনও বহাল আছে, যে আপনি ডকুমেন্ট পারচেস করবেন, পারচেজের একটা রেট আছে, ওডি সাইট রেট আছে, বা আবার কালেকশানের একটা রেট আছে, তাহলে আপনি কোনটায় যাবেন সেইটাতে আপনি যান, আপনি কেন ইন্টারেস্ট দিচ্ছেন? তা এতে তো এই যে ভার বহন করা অনেকের পক্ষেই কিন্তু সম্ভব হয়নি, বিধায় একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। কারণ
দেখা যায় আপনি যখন একটা ঋণের মধ্যে পড়ে যায় ব্যাংকে, তখন ব্যাংক যখন মাসে মাসে যে টাকাটা নেয়, সেখানে দেখা যায় যে মানে যদি ইন্টারেস্ট নেয় 80 টাকা, মূল টাকা যায় 20 টাকা। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোদিনই কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে না এবং পারেও না, এরকম অনেকেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি একটা ধরেন পলিসির যে একটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, যে আপনি ধরেন 10 বছর বা 15 বছরের জন্য যে এই রেটটা থাকবে এরকম কিছু? এটা খুব জরুরি। আমরা প্রায়ই বলি যে অন্তত যে কোনো একটা পলিসি মিনিমাম 5 বছরের জন্য একটা স্থির রাখতে হবে। তাহলে যে কোনো একজন ইনভেস্টর, একজন ব্যবসায়ী তার ব্যবসায় ইনভেস্ট করতে যাওয়ার সময় ওই পলিসিটাকে মাথায় রেখে ওইভাবে ডিজাইন করবে। কিন্তু এইটা আমরা খুব অভাব বোধ করছি। তবে এই বছর প্রথম আমরা দেখলাম যে কিছু কিছু সরকার এই ক্ষেত্রে মানে শুরু থেকে বলেছে যে একটা কনসিস্টেন্সি রাখা, মানে মিনিমাম 5 ইয়ার্সের জন্য একটা পলিসি দেওয়া। এবারের বাজেটও এই ধরনের কিছু পদক্ষেপ কিন্তু সরকার নিয়েছে। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানিয়েছি এবং এইবারের বাজেটটাকে আমরা মোটামুটি আপনি দেখেন সবাই কিন্তু কেউই এই প্রথম একটা বাজেটে দেখবেন কোনো পক্ষই এটার বিরুদ্ধে কোনো কথা বলেনি। তো এই সরকারের এটা আমি মনে করি একটা বড় ধরনের ক্রেডিট যে একটা সুষম বাজেট। হ্যাঁ, কিছু কিছু ইয়ে থাকতে পারে, কিন্তু মানে যদি অ্যাজ এ হোলিস্টিকলি আমরা চিন্তা করি তাহলে এটা ভালো বাজেট দিয়েছে। প্রিয় দর্শক, আজকের বাণিজ্য মেলার আয়োজন এখানেই শেষ করছি। আমরা কথা বললাম এতক্ষণ বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সাথে। হাতেম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে বিকেএমইর পক্ষ থেকে এবং বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।